ফের বাংলাদেশে ফেরার এবার আলটিমেটাম দিয়েছেন শেখ হাসিনা। এবার ডিসেম্বরেই তিনি ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটা মন্তব্য করেছেন, সেদিকে নজর রাখবো। পাশাপাশি নজর রাখবো এই শেখ হাসিনার ফেরার বার্তায় ছাত্র নেতারা কার্যত ভয় পাচ্ছেন, তারা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন, সেগুলো তুলে ধরবো। পাশাপাশি অবশ্যই নজর রাখবো যে এই মুহূর্তে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন বৈদেশিক শক্তির যে প্রভাব সেটা কিন্তু দিনে দিনে বাড়ছে। একদিকে চীন, অন্যদিকে আমেরিকা, আবার তুরস্ক, সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে, সেদিকে নজর রাখবো। পাশাপাশি অবশ্যই নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ। একদিকে যখন শেখ হাসিনার ফেরার বার্তা, অন্যদিকে পুশিন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা সংঘাত তৈরি হচ্ছে, এই আবহে দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে পৌঁছলো সেদিকেও নজর রাখবো। পাশাপাশি বাংলাদেশের অন্দরে এবার বিরোধীরা ধীরে ধীরে জেগে উঠছে, তারা পথে নামছে বিএনপি সরকারের বিরুদ্ধে। এবার কিভাবে সামলাবেন তারেক রহমান, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। বাংলাদেশের অর্থনীতিতে লাল সংকেত, যেভাবে ধীরে ধীরে তলানিতে গিয়ে পৌঁছচ্ছে অর্থনীতির হাল, তাতে আগামী কয়েক বছরে গোটা দেশ কোথায় গিয়ে পৌঁছবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। তার মধ্যে অর্থ ব্যয় করে প্রতিরক্ষা খাতে খরচ করছে বাংলাদেশের বিএনপি সরকার। সম্প্রতি চীনে গিয়ে 24টি যুদ্ধবিমান কেনার চুক্তি করে এসেছে তারেক সরকার। কিন্তু তথ্য কি বলছে? আওয়ামী লীগ সরকারের আমলে কি পরিস্থিতি ছিল, আর বর্তমান সরকারের আমলে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কেমন? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2026 সালের সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট সরকারি ঋণ 23,42,000 কোটি টাকার বেশি। বৈদেশিক ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে এই মোট সরকারি ঋণের মধ্যে 13,26,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং 10,15,000 কোটি টাকা বৈদেশিক ঋণ হিসেবে নেওয়া। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিভিন্ন কাঠামোগত দুর্বলতা এবং অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ব্যাংকিং খাতের উচ্চ খেলাপি ঋণের হার, যা মোট ঋণের প্রায় 32.26% অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ফলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026 থেকে 2027 অর্থ বছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নামিয়ে 3.5 থেকে 4.5% নেমে এসেছে। আইএমএফ এর তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জিডিপি প্রায় 510.70 বিলিয়ন। সাম্প্রতিক বছরগুলিতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলেও বৃদ্ধির হার কিছুটা স্লথ হয়ে 3.7% থেকে 4.7%-এর মধ্যে ওঠানামা করছে। বর্তমানে দেশের মূল্যস্ফীতি প্রায় 9.0%-এর কাছাকাছি রয়েছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদী মাথাপিছু আয় প্রায় $700 থেকে বেড়ে প্রায় $2,800 উন্নীত হয়। প্রবৃদ্ধি 6%-এর উপরে থাকে, তবে 2024 সালের মাঝামাঝি সময় থেকে তা কমে 3%-এর কাছাকাছি নেমে আসে। বাংলাদেশের অর্থনীতি প্রায় ধুঁকছে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী ছিলেন তাতে দেখা গিয়েছিল তিনি বিশ্ব দরবারে এক অনন্য মাত্রায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখা গিয়েছিল মোহাম্মদ ইউনূস যে কাজ করেছেন তাতে কার্যত দেশকে ডুবিয়ে দিয়ে গিয়েছেন। মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ এবং আর্থিক খাতের দুর্বল সুশাসনের কারণে ব্যাংকিং খাতে এক নজিরবিহীন সংকটের মুখোমুখি হয়েছে, যার প্রভাব পড়েছে গোটা দেশের অর্থনীতিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় আমদানির ব্যয় এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ নানাবিধ কারণে দেশের প্রধান রপ্তানিমুখী তৈরি পোশাক খাত চাপের মধ্যে রয়েছে, যার ফলে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং রপ্তানি আয় হ্রাস পাচ্ছে। জানা যাচ্ছে 2026 সালের নভেম্বরে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বাজারে প্রাপ্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা নেই। বিনিয়োগে বাংলাদেশ পিছিয়ে এখন ঘানা, উগান্ডারেরও পিছনের সারিতে। বিশেষজ্ঞরা বলছেন যে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, এই দুটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা উচিত বাংলাদেশে। কিন্তু সেটা এই মুহূর্তে কতটা ব্যর্থ হচ্ছে বিএনপি সরকার সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় পরীক্ষা হতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় সুপ্রিম কোর্টের।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার পঞ্চম সংশোধনী এনে এই ব্যবস্থা বাতিল করেছিল, আর এই সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট, আর সেটাই এবার বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন, কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে যে কোনো মুহূর্তে সরকার পড়ে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যেতে পারে ক্ষমতা। এদিকে বাংলাদেশ সেনানিবাসে বেশ কয়েকটি ঘটনার সন্দেহজনক। কেউ কেউ বলছেন সেনানিবাসে কিছু একটা ঘটছে। তবে কি এবার সামরিক অভ্যুত্থানের পথে বাংলাদেশ? কি করবে তারেকের সরকার? প্রশ্নগুলি উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হলেও মজার বিষয় হলো, শেখ হাসিনা সরকারের পতনের পর হাসিনা নিজেই চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে, কারণ দেশে অরাজক পরিস্থিতি কিছুতেই থামছিল না। তাহলে বলাই যায় হাসিনা যেটা চেয়েছিলেন সেটাই হলো। বৃহস্পতিবার যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই রায় দিল, ঠিক তার পরের দিনই এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। সেখানে তিনি বলে দিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। অনেকে বলছেন, এতদিন শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রের গ্রিন সিগন্যাল, ভারতের গ্রিন সিগন্যালের কথা বলা হচ্ছিল। এবার তো দেশ থেকেই তিনি গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন। গত বছরের 17 ডিসেম্বর নির্দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। আর এই রায় সংবিধানে গণভোটের বিধান ফের যুক্ত করে উচ্চ আদালত, আর সেটা কি চ্যালেঞ্জ জানিয়ে আলাদা 3টি আপিল করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দেয়। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর গতিবিধি সন্দেহজনক বলে রাজনৈতিক মহলে প্রবল আলোচনা চলছে। শুধু তাই নয়, 3 প্রাক্তন সেনাকর্তার ভারতে অবস্থান এই আলোচনাগুলোকে আরো উস্কে দিয়েছে। তারা নাকি নিরাপত্তার কারণে ভারতে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে নাকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন, স্রেফ কি সেটাই, নাকি এর পিছনে বড়সড় কোনো রহস্য রয়েছে? কারণ কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখা থেকে শুরু করে শিখা অনির্বাণ চিরন্তন নিভিয়ে ফেলা, যেগুলি অত্যন্ত সন্দেহজনক। তার মধ্যে বেশ কিছু মাস ধরে ক্ষোভের আভাস পাওয়া গিয়েছে সেনাবাহিনীর অন্দরে। গণঅভ্যুত্থানের সময় বেশ কিছু অভিযোগ তুলে এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বেশ কয়েকজন সেনা কর্তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে, যাদের বিচার এখনো চলছে। আর সেই থেকেই মূলত ওয়াকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ফলে অনেকেই বলছেন, একদিকে যেমন ইসলামীকরণ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সেনানিবাসে, পাকিস্তানের সঙ্গে মাখো সম্পর্ক, ঠিক অন্যদিকে আবার ক্ষোভের সঞ্চার। যে কোনো মুহূর্তে বহিঃপ্রকাশ ঘটলে সামরিক অভ্যুত্থান কেউ আটকাতে পারবে না। এমনিতেই বিএনপি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসতে পারেনি, ফলে কারণ কিন্তু অনেকগুলি রয়েছে। এদিকে হাসিনা সুদ চড়াচ্ছেন, দেশের ফেরার আলটিমেটাম দিয়ে দিয়েছেন, মৃত্যু হলেও তিনি দেশে ফিরবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আর সেটা ডিসেম্বরেই। ফলে এখন দেখার বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ডিসেম্বরে দেশে ফেরা ঘোষণা শেখ হাসিনার, তাতেই থরহরিকম্প 3 দলের। কিন্তু কেন? শেখ হাসিনার একটি ঘোষণা, আর তাতেই খেলা কার্যত শেষ বাংলাদেশের শাসক দল বিএনপি। ভয়ে প্রলাপ বকতে শুরু করে দিল এনসিপি ও জামায়াতে ইসলামী। এতদিন চলতি বছর, আর এবার একেবারে নির্দিষ্ট করে সময় বেঁধে দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ কর্মীদের আত্মবিশ্বাসকে বেঁধে দিলেন চড়াশুরে। শেখ হাসিনার ঘোষণা প্রকাশ হওয়া মাত্রই মুহূর্তে দিশেহারা বাংলাদেশের রাজনৈতিক মহল। পাল্টা সংবাদ মাধ্যমের সামনে সাফাই রাখতে একের পর এক আজব দাবি তুলে গেল বিএনপি, এনসিপি ও জামাত। বিএনপি বলল বিচার চলবে, জামাত দেখলো ষড়যন্ত্রের গন্ধ, আর এনসিপির মুখে আরো কঠোর রাস্তায় হাঁটার কথা। রাজনৈতিক মহলের একাংশ বলছে, পায়ের নিচ থেকে মাটি সরে গেলে বোধহয় এমনটাই হয়। হাসিনার প্রত্যাবর্তন বদলে দিতে পারে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ, নাকি শুরু হবে নতুন রাজনৈতিক পালাবদল, যেখানে ক্ষমতার শীর্ষে থাকবেন শেখ হাসিনাই। শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরা ঘোষণাকে ঘিরে ফের সরগরম বাংলাদেশের রাজনীতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও হবেন। কি বলে মুখ রক্ষা করলো বিএনপি? তারেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার বিচার প্রক্রিয়া আইনের মাধ্যমে এগোবে। দলটির নেতা
রুহুল কবির রিজভী জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ তো গেল বিএনপির কথা। এবার আসা যাক জামাত ইসলামী প্রসঙ্গে। কোনো কুল না পেয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনার কথা তুলেছেন। জামাতের দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনে কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। আরও এক ধাপ এগিয়ে চূড়ান্ত মূর্খামি পরিচয় দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার শাস্তি কার্যকর করা উচিত। আসলে আওয়ামী লীগের উপর থেকে একবার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সক্রিয় রাজনীতিতে আর এনসিপির কোনো অস্তিত্বই থাকবে না। তখন কোন গর্তে লুকোবেন? গত 2 বছর ধরে হাওয়া গরম করে আসা নাহিদ প্রকাশ্যে মারধর খেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এমন এক সময় এসেছে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যথেষ্টই সংবেদনশীল। আওয়ামী লীগের কার্যক্রম, নেতাদের বিরুদ্ধে মামলা এবং গত কয়েক মাসের রাজনৈতিক পরিবর্তন সব মিলিয়ে দেশের রাজনীতিতে চলছে বড় চাপানুতর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন তাহলে তা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে বড় ঘটনা হবে। কারণ আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতৃত্ব, সমর্থক ভিত্তিক এবং দেশের রাজনীতিতে দলটির প্রভাব এখনো গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি, জামাত, এনসিপি নিজেদের অবস্থান স্পষ্ট করলেও এখন থেকে এই 3 রাজনৈতিক দলের মাটি যে দিন দিন আলগা হচ্ছে তা বলাই বাহুল্য। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ফের রাজনৈতিক ক্ষেত্রে ঝড় তুলে দিলেন শেখ হাসিনা। ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়ে দিলেন মুজিব কন্যা। বছরের পর মাস বেঁধে দিলেন তিনি একা নন, তার সঙ্গে ফিরবেন নেতারাও। তিনি আত্মসমর্পণের কথা বলেছেন, পাশাপাশি বলেছেন গ্রেপ্তার হলেও, মেরে ফেললেও তিনি দেশে ফিরবেন। এখন প্রশ্ন, দেশে ফেরার পর সত্যিই কি ঘটতে চলেছে বাংলাদেশে? আত্মসমর্পণ নাকি ফাঁসির সাজা কার্যকর করা হবে? চলুন একটু আইনি এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আলোচনা করা যাক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। দেশে শেখ হাসিনা পা রাখার পর যে গোটা দেশে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা এক জায়গায় হবেন সেটার বলার অপেক্ষা রাখে না। তখনই সামনে আসবে একটি 2 বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের সমর্থক এখনো রয়েছে, যারা নেত্রীর ফেরার অপেক্ষায় রয়েছেন। এর জেরে রাজনৈতিক প্রেক্ষাপটটা কতটাই কি প্রভাব পড়তে পারে তার আগে জানানো জরুরি যে আইনি ক্ষেত্রে কি বলা হচ্ছে। কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার ফেরাতে কোনো আইনগত বাধা নেই, তিনি ফিরতেই পারেন। পাশাপাশি দল হিসেবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুধু কার্যক্রম নিষিদ্ধ, সেক্ষেত্রে আওয়ামী লীগের সভানেত্রী হয়ে তিনি আপিল করতেই পারেন। ঠিকই বলেছিলেন তিনি। শোনাবো আপনাদের। সংগঠন হিসেবে যদি কোনো অপরাধ করে থাকে তার তো বিচার হতে হবে। আপনি সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 বিধান অনুযায়ী আপনি কোনো বিচার ছাড়াও আপনার কোনো সংগঠনকে ব্যান করতে পারবেন অথবা কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ আছে। বাট ওই সংগঠনটি যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তার তো বিচার হতে হবে। এখন বিচার ছাড়া যদি আপনি ওই সংগঠনটাকে ব্যান করেন তাহলে তো জনমনে প্রশ্ন দেখা দেবে। তো সেই কারণে আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন, এবং সেটি হচ্ছে। এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তারপরে আমাদের এখানে বিচার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। অথবা শেখ হাসিনার যে সাজা হয়েছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়নি। যখন সংগঠন হিসেবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। সিনিয়র আইনজীবীরা বলছেন, যে কোনো ব্যক্তির দণ্ডাদেশ দেওয়ার 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তো কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন নজির রয়েছে যে 10 থেকে 15 বছর পরও আপিল করেছে আসামি। ফলে আদালতের ওপর নির্ভর করছে সেই আপিল কতটা গ্রহণ করবে। জানা যায়, আবুল কালাম আজাদের দণ্ডাদেশের পর তিনি পলাতক ছিলেন। শুধু তাই নয়, তিনি পরে ফিরে এসে আপিল করেন। সেক্ষেত্রে শেখ হাসিনা যে তার দণ্ডাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন সেটা বলাই বাহুল্য। এখন বিষয় হচ্ছে, যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেন শেখ হাসিনা, সেক্ষেত্রে কি ঘটবে?
কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলেই। মূলত তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধে অপরাধীদের সাজা দেওয়ার জন্য। সেখানে শেখ হাসিনা সহ তার আমলের মন্ত্রীদের বিচার কতটা বৈধ, আদৌ সেই বিচার করতে পারে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে, যেটা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে বহু চিঠিও গিয়েছে আইসিটিতে। ফলে প্রশ্ন উঠে যাচ্ছে, আদৌ কতটা কি এগোবে এক্ষেত্রে? তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, হাসিনাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হলে বা তিনি আত্মসমর্পণ করলেও মুহূর্তেই তাকে ফাঁসি দিয়ে দিতে পারবে না, কারণ তার বিরুদ্ধে হওয়া বিচার প্রক্রিয়ায় অনেকগুলি প্রশ্ন রয়েছে। প্রথমত, তার নিয়োগকৃত আইনজীবী ছিল না। যে আইনজীবী শেখ হাসিনার পক্ষে নিয়োগ করা হয়েছিল সেটা রাষ্ট্রপক্ষ করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার করেছিল। ফলে এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে আদতে কি ঘটেছে। তাই শেখ হাসিনা ফিরে আত্মসমর্পণ করলেও ফের নতুনভাবে বিচার হবার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। একদিকে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, অন্যদিকে হাম পরিস্থিতি ঘিরে তৎকালীন ইউনূস সরকারের বিরুদ্ধে আদালতের রিট। হামে বাংলাদেশের শিশুদের মৃত্যু মিছিলের নেপথ্যে দায়ী ইউনূসই, যে বাংলাদেশকে একসময় হামের প্রকোপ থেকে শেখ হাসিনা বের করে এনেছিলেন। ইউনূসের দায়িত্ব জ্ঞানহীনতায় কিভাবে টিকা মজুদ রাখার কথা ভুলে গিয়েছিল তৎকালীন সরকার। তার ফলেই মৃত্যু মিছিল। শেখ হাসিনা ফিরলে মোহাম্মদ ইউনূসের সামনে কি তৈরি হবে সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা? বাংলাদেশ ছেড়ে তিনি কি পালাবার পথ পাবেন না? ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা। টিকার সংকট, শিশু মৃত্যু এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগ সব মিলিয়ে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের সামনে কি তৈরি নতুন রাজনৈতিক ঝড়? হাসিনার ফেরার আগেই চাপে ইউনূস। হামকাণ্ডে রিট, টিকা সংকট ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে হাম পরিস্থিতি ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে ঘিরে। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন, অন্যদিকে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তৎকালীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় রিট। 26শে মে রাজধানীর একটি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 7 মাসের একটি শিশুর। মৃত শিশুর পরিবার অভিযোগ করেছে, সময় মতো টিকা ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা পাওয়া গেলে এই মৃত্যু এড়ানো সম্ভব ছিল। শিশুটির পরিবারের পক্ষে আইনজীবী মোহাম্মদ জুয়েল আজাদ হাইকোর্টের রিট আবেদন দায়ের করেছেন। এই রিটে স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক সহ মোট 6 জনকে অভিযুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। রিটে জরুরি ভিত্তিতে 5 লাখ টাকা এবং চূড়ান্ত নিষ্পত্তির পর 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। শুধু ক্ষতিপূরণ নয়, পুরো ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আবেদনও করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, হাম ছড়ানোর আশঙ্কা এবং টিকা সরবরাহ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্ক বার্তার পরও টিকাদান কর্মসূচিতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি। মামলাকারীর অভিযোগ, 2024 সালে 8ই আগস্ট থেকে 2026 সালে 17 ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়কালে টিকা সংগ্রহ সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়। সেই কারণেই টিকার মজুদ, সংগ্রহ এবং বিতরণ সংক্রান্ত সমস্ত নথি আদালতে তলবের আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ বাড়ছে ইউনূসের ওপর। বিরোধীদের একাংশের অভিযোগ, প্রশাসনিক দুর্বলতা ও সিদ্ধান্তহীনতার কারণেই বাংলাদেশ জুড়ে হামে এই শিশুদের মৃত্যু মিছিল। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করেছে। শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। তার প্রত্যাবর্তন আওয়ামী লীগের রাজনীতি এবং দেশের ক্ষমতার সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। স্বাস্থ্য সংকট, রাজনৈতিক বিরোধ এবং প্রশাসনিক চ্যালেঞ্জ, এই 3টি বিষয় একসঙ্গে সামলাতে হচ্ছে নির্বাচিত বিএনপি সরকারকে। তাই এখন সকলের নজর ডিসেম্বরের দিকে। শেখ হাসিনা সত্যিই দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, আর হাম ইস্যুতে আদালতের পদক্ষেপ কি প্রভাব ফেলবে, সেই দিকেই তাকিয়ে গোটা বাংলাদেশ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফের একটি সাক্ষাৎকার, ফের দেশে ফেরার হুঙ্কার, ফের দিলেন আলটিমেটাম। কথা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে, যাকে আটকানো যায় না। এর আগেও গোটা বিশ্ব দেখেছিল মুজিব কন্যা কতটা অপ্রতিরোধ্য। বহু বাধা অতিক্রম করে তিনি দেশে ফিরেছিলেন, এবারও তিনি ফিরছেন, আর সেটা
এবছরের ডিসেম্বরে। এদিকে ফেরার বার্তায় কম্পিত বিএনপি সরকার, কম্পিত ছাত্র নেতারা। অন্তত তাদের মন্ত্রী উপদেষ্টাদের বক্তব্য শুনে সেটাই মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, একটি দলে কার্যক্রমকে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করিয়েও আটকানো গেল না, এত কাঠখড় পুড়িয়েও লাভের লাভ হলো না। তবে সাক্ষাৎকারে কি বললেন শেখ হাসিনা? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। দীর্ঘ 1 ঘন্টার টেলিফোনিক একটি সাক্ষাৎকার, যেখানে ফেরার ঘোষণা থেকে শুরু করে দলীয় নেতাদের আত্মসমর্পণের কথা তিনি বললেন হত্যা হতে পারি, তারপরও আমি ফিরব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, দেশে ফেরার পর আমাকে গ্রেপ্তার করা হতে পারে, তবু আমি ফিরব, আমাকে মেরেও ফেলতে পারে। তিনি বলেন, তবু আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মীরা চরম দমন পীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যুই আসে, তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মাকে সমাহিত করা হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। অর্থাৎ কোনো কিছু আর যে পরোয়া করবেন না মুজিব কন্যা, সেটা পরিষ্কার হয়ে গেল। এদিকে শেখ হাসিনার ফেরার বার্তায় শঙ্কিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। বিএনপি সরকারের বিভিন্ন মন্ত্রীরা তো মন্তব্য করছেনই, পাশাপাশি ভয় পাচ্ছে ছাত্র নেতারা, যেগুলিতে প্রমাণ হয়ে যায় কতটা ভয় পাচ্ছেন তারা। নাহিদ ইসলাম বলছেন, হাসিনা ফিরছেন ফাঁসির রায় কার্যকর করার জন্য, এমনকি তিনি আওয়ামী লীগ দলকে পর্যন্ত তিনি অস্বীকার করছেন। শুনুন তার বক্তব্য। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। করি না এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু, এটা মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে, এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন আর কোনো রাজনৈতিক দলই না। তার বক্তব্য শুনে স্পষ্টতই বোঝাই যায় যে কতটা শঙ্কিত এই ছাত্র নেতারা। তারা বুঝছেন যে শেখ হাসিনা ফিরলে মেটিকুলাস ডিজাইন করে যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, তারা প্রত্যেকেই ফাঁসবেন। হাসিনার বিচার করতে গেলে উল্টে তাদেরই বিচার হবে। এদিকে যখন শেখ হাসিনা তার আগে ফেরার বার্তা দিয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন, ফিরতে তো তাকে হবেই, যে কারণে ঢাকা বারবার চিঠি দিয়েছিল নয়াদিল্লিকে, হাসিনাকে প্রত্যর্পণ করাতে হবে। এদিকে হাসিনা নিজেই বলছেন ফিরবেন। এদিকে ছাত্র নেতা থেকে শুরু করে সরকারের একাধিক প্রতিনিধি বলছে হাসিনা ষড়যন্ত্র করছেন। তবে তারা যে ভয় পাচ্ছেন, এই বক্তব্যগুলোই তারই প্রমাণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। সীমান্ত থেকে মহানগর, একটাই লক্ষ্য, অবৈধ অনুপ্রবেশ রোধ। দেশজুড়ে শুরু হয়েছে নজিরবিহীন অভিযান। সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের পরিচয় যাচাই, নথিপত্র পরীক্ষা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে একযোগে তৎপর কেন্দ্রীয় এবং রাজ্য প্রশাসন। নিরাপত্তার প্রশ্নে এবার কি আরো কঠোর হচ্ছে দেশ? দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে মেগা অভিযান, সীমান্তে কড়া নজরদারি, পরিচয় যাচাইয়ের জোর প্রশাসনের। দেশজুড়ে শুরু মেগা অভিযান। অনুপ্রবেশকারী খুঁজতে সীমান্ত থেকে শহর এবং শহরতলিতে জোরদার অভিযান। নজরে সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা, পরিচয় যাচাইয়ে নামল প্রশাসন।
নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে একযোগে করা পদক্ষেপে নড়েচড়ে বসেছে গোটা দেশ। অনুপ্রবেশকারী খুঁজতে দেশ জুড়ে বড় অভিযান, সীমান্তে নজরদারি, পরিচয় যাচাই করা প্রশাসন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেশ জুড়ে জোরদার হয়েছে প্রশাসনিক অভিযান। সীমান্তবর্তী রাজ্য থেকে শুরু করে বিভিন্ন শহর এবং জেলায় সন্দেহভাজন বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই, নথিপত্র পরীক্ষা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ দ্রুত গতিতে চলছে। সাম্প্রতিক সময়ে কেন্দ্র নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না এবং অবৈধ অনুপ্রবেশ, বিশেষ করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের রুখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী বাহিনী, রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি সমন্বয় রেখে কাজ করছে। বিশেষ করে যেসব এলাকা দিয়ে অতীতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে সেখানে কড়া নজরদারি, নথি যাচাই এবং সন্দেহভাজনদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতেও প্রশাসনিক তৎপরতা বেড়েছে। বিভিন্ন জেলায় পরিচয় যাচাইয়ের পাশাপাশি আইনি প্রক্রিয়া মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোথাও কোথাও বিদেশি নাগরিকদের জন্য নির্ধারিত হোল্ডিং সেন্টারের ব্যবস্থাও করা হয়েছে, যাতে যাচাই এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা যায়। অন্যদিকে গুজরাট সহ একাধিক রাজ্যেও অবৈধভাবে বসবাসের অভিযোগে বহু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু হয়েছে। শুধু অনুপ্রবেশকারীদের শনাক্ত করাই নয়, তাদের আশ্রয় বা কাজ দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখেছে প্রশাসন। প্রযুক্তি নির্ভর তথ্য বিশ্লেষণ, স্থানীয় গোয়েন্দা তথ্য এবং নথি যাচাইয়ের মাধ্যমে অভিযান এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, জাল নথি ব্যবহারের মতো অপরাধ নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সমন্বিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে আইন অনুযায়ী প্রত্যেক ব্যক্তির পরিচয় যাচাই এবং যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করাও সমান গুরুত্বপূর্ণ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই অভিযান কোনো নির্দিষ্ট অঞ্চল বা সম্প্রদায়কে লক্ষ্য করে নয়, বরং যাদের নাগরিকত্ব বা বৈধ নথি নিয়ে সন্দেহ রয়েছে তাদের ক্ষেত্রেই আইন মেনে যাচাই করা হচ্ছে। তদন্তে বৈধ নথি প্রমাণিত হলে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আর অবৈধভাবে দেশে থাকার প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সব মিলিয়ে অনুপ্রবেশ রোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক নজরদারি বাড়াতে দেশ জুড়ে শুরু হওয়া এবং বৃহৎ অভিযান আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন নজর, এই অভিযানের পরবর্তী ধাপে নতুন কি সিদ্ধান্ত আসে এবং তার প্রভাব ঠিক কতটা পড়ে দেশের নিরাপত্তা ব্যবস্থায়। মায়ানমারের রাখাইন থেকে বঙ্গোপসাগরের উপকূল নতুন করে কি বাড়ছে আরাকান আর্মির প্রভাব? স্থলের পরে কি এবার জলসীমান্তেও বাংলাদেশের ভূখণ্ডে থাবা বসাবে আরাকান ফৌজ? সীমান্তের ওপারে শক্তি বাড়ানো এই বিদ্রোহী গোষ্ঠীকে ঘিরে ইতিমধ্যে উদ্বেগ বাংলাদেশে। আরাকান বাহিনীর দাপটে বাংলাদেশের টেকনাফ এলাকার নাফ নদীর তীরবর্তী অঞ্চলে স্থানীয়দের ঘুম উড়ে গিয়েছে। রাখাইন অঞ্চলে দীর্ঘদিন ধরে মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসছে আরাকান আর্মি। সাম্প্রতিক সময় আরাকান আর্মি ওই অঞ্চলে বেশ কিছু এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নদী তীরবর্তী এলাকাগুলিতে বাড়ছে নজরদারি, কারণ নাফ নদী শুধু দুদেশের সীমান্ত নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ। প্রশ্ন উঠছে, বঙ্গোপসাগরে কৌশলগত এলাকায় কি তৈরি হচ্ছে নতুন নিরাপত্তার চ্যালেঞ্জ? কতটা চাপে রয়েছে বাংলাদেশের তারেক সরকার? মায়ানমারের রাখাইন প্রদেশে আরাকান আর্মির দ্রুত শক্তি বৃদ্ধি এখন শুধু মায়ানমারের আভ্যন্তরীণ বিষয় নয়, এর প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা পরিস্থিতিতেও। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত এবং বঙ্গোপসাগরের কৌশলগত এলাকাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, রাখাইনে প্রভাব বাড়ানোর পর কি সমুদ্রপথেও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে আরাকান আর্মি? আরাকান আর্মি বা মায়ানমারের রাখাইন অঞ্চলের একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন। দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা এই গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলিতে রাখাইনের বিস্তীর্ণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে তাদের সক্রিয়তা বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশের প্রধান উদ্বেগের একটি কারণ হল সীমান্ত পরিস্থিতি। মায়ানমারের সংঘাতের কারণে এর আগেও বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নতুন করে সংঘর্ষ বৃদ্ধি পেলে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র, মাদক পাচার এবং নিরাপত্তাজনিত
নিরাপত্তাজনিত সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরের বিষয়টিও গুরুত্বপূর্ণ। রাখাইন উপকূল বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হওয়ায় এই অঞ্চলের নিয়ন্ত্রণ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র পথে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বঙ্গোপসাগরের ভূমিকা ক্রমশ বাড়ছে। ফলে এই অঞ্চলে কোনো সশস্ত্র গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে মূল লড়াই রাখাইনের ভৌগোলিক নিয়ন্ত্রণ এবং মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতকে ঘিরে। তবে উপকূলীয় অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিএনপি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ। একদিকে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, অন্যদিকে মায়ানমারের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রাখা। দুদিক সামলাতে হচ্ছে ঢাকাকে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াও এই সংঘাতের কারণে আরো কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমান্ত নজরদারি বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং মায়ানমারের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা। কারণ রাখাইনের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব শুধু সীমান্তেই নয়, বঙ্গোপসাগর কেন্দ্রিক আঞ্চলিক রাজনীতিতেও পড়তে পারে। সব মিলিয়ে আরাকান আর্মির উত্থান বাংলাদেশের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। বঙ্গোপসাগরের সরাসরি দখলের প্রশ্ন এখনই বাস্তবতা না হলেও রাখাইন সংকট যে বাংলাদেশের নিরাপত্তা ও কূটনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে তা স্পষ্ট। আগামী দিনে মায়ানমারের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করবে এই অঞ্চলের নিরাপত্তার ভবিষ্যৎ। সীমান্ত এলাকায় আকাশপথের নতুন শক্তি। বগুড়ায় সামরিক ড্রোন কারখানা গড়ার পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমুদ্র ও আকাশপথ পর্যবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। তুরস্কের প্রযুক্তি সহযোগিতা, বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং ভারতের সংবেদনশীল চিকেন স্নেক অঞ্চল সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সমীকরণে কি আসছে নতুন অধ্যায়? চিকেন স্নেকের কাছে বাংলাদেশের ড্রোন কারখানা, তুরস্কের প্রযুক্তি সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পথে ঢাকা। এতে ঢাকার প্রতিটি পদক্ষেপকে মাপছে নয়াদিল্লি। এর পাল্টা ভারত সীমান্ত এলাকায় নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপর চাপ দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, সীমান্ত ব্যবস্থাপনা এবং সামরিক প্রস্তুতির ক্ষেত্রে দিল্লি নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করছে বলে খবর। উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ জেলা বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা সামনে এসেছে। এই উদ্যোগে তুরস্কের আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই প্রকল্পকে দেখা হচ্ছে। বগুড়া দীর্ঘদিন ধরে কৃষি যন্ত্রপাতি ও শিল্প উৎপাদনের জন্য পরিচিত। এবার সেই জেলাতেই প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনের পরিকল্পনা বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে বগুড়া বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে বিমান সক্ষমতা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের সামরিক অবকাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ড্রোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি। নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় মানববিহীন প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। তাই নিজস্ব ড্রোন উৎপাদন সক্ষমতা তৈরি করতে পারলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। তুরস্ক বর্তমানে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত দেশ। বিভিন্ন ধরনের সামরিক ও নজরদারি ড্রোন তৈরিতে তুরস্কের অভিজ্ঞতা রয়েছে। ফলে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আঞ্চলিক পর্যায়ে নজর তৈরি হয়েছে। এই প্রকল্পের ভৌগোলিক অবস্থান নিয়েও আলোচনা চলছে। বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি। একই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর অঞ্চলও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে সীমান্তবর্তী অঞ্চলের সামরিক অবকাঠামো উন্নয়ন সবসময় আঞ্চলিক নিরাপত্তা আলোচনার অংশ হয়ে ওঠে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াচ্ছে। তুরস্ক, চীন সহ একাধিক দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ নতুন সামরিক প্রযুক্তি, বিমান সক্ষমতা এবং নজরদারি ব্যবস্থার উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে। ভারতের পক্ষ থেকে আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। সব মিলিয়ে বগুড়ায় ড্রোন কারখানা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে প্রকল্পের বাস্তবায়ন, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যতের আঞ্চলিক সম্পর্কের উপর। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের নতুন বিতর্ক, সরকারের ভূমিকা ঘিরে উঠছে বড় প্রশ্ন।
একটি ক্যামেরা, একটি মাইক্রোফোন আর একটি প্রশ্ন, এই তিনটি জিনিসই গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কিন্তু যখন সেই ক্যামেরার পিছনে থাকা মানুষটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন আলোচনায় আসে রাষ্ট্রের ভূমিকা, আইনের কার্যকারিতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, কোথাও চাপ, কোথাও হুমকি, আবার কোথাও কাজের পথে বাধা। অন্যদিকে সরকারের দাবি, আইনের বাইরে কেউ নয়, সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে বাস্তব পরিস্থিতি কি? আর কেন বারবার সামনে আসছে সংবাদ মাধ্যমে নিরাপত্তার প্রশ্ন? সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত। সরকার, বিরোধী দল এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তীব্র মতবিরোধের মধ্যেই কাজ করতে হয় সাংবাদিকদের। সাংবাদিকদের একটি অংশের অভিযোগ, মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় তারা বাধার মুখে পড়েন। বিশেষ করে রাজনৈতিক সংঘাত, দুর্নীতি, অপরাধ এবং প্রশাসনিক অনিয়মের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করার সময় ঝুঁকি তৈরি হয় বলে দাবি করা হয়। কিছু ক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি বা হয়রানির অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেকে জিজ্ঞেস করে যে ভাই, ভালো সাংবাদিক হলে কি করতে হবে? আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না। কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা। এক নম্বর হচ্ছে, যে কোনো মুহূর্তে, দিনে বা রাতে তুমি গুম হয়ে খুন হয়ে যাবা, তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি। আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই, ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে। অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, তাই না? অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকারের দাবি, কোনো সাংবাদিক বা নাগরিকের বিরুদ্ধে অন্যায় হলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে বিচার করা ঠিক নয়, এমনটাও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিশ্বের যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদ মাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ। কারণ সাংবাদিকরা শুধু খবর প্রকাশ করেন না, তারা প্রশ্ন করেন, তারা ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেন, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরেন। কিন্তু একই সঙ্গে সাংবাদিকদেরও তো দায়িত্বশীল সাংবাদিকতা করতে হয়, তথ্য যাচাই করা, গুজব এড়ানো এবং নিরপেক্ষতা বজায় রাখা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এখন শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের কাজের পরিবেশ পর্যবেক্ষণ করে। কোনো দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে তা আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল পর্যবেক্ষণ চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, একটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে কাজের সুযোগ, আর দ্বিতীয়ত, অভিযোগ উঠলে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত, আর তৃতীয়ত, সরকার এবং সংবাদ মাধ্যমের মধ্যে একটি সুস্থ সম্পর্ক। কারণ সংবাদ মাধ্যম সরকারের শত্রু নয়, আবার সরকারের মুখপাত্রও নয়। তাদের ভূমিকা হলো জনগণের সামনে সত্য তুলে ধরা। প্রশ্ন শুধু একজন সাংবাদিকের নিরাপত্তা নয়, প্রশ্ন হলো একটি দেশে মানুষ কতটা স্বাধীনভাবে তথ্য জানতে পারছে, একটি ক্যামেরা কতটা নির্ভয় ঘটনাস্থলে পৌঁছতে পারছে, আর একটি প্রশ্ন কতটা স্বাধীনভাবে করা যাচ্ছে। বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার উত্তর নির্ভর করবে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সরকারের পদক্ষেপ, অন্যদিকে বাস্তব পরিস্থিতির ওপর। কারণ একটি শক্তিশালী রাষ্ট্রের জন্য যেমন দরকার নিরাপত্তা, তেমনই দরকার একটি স্বাধীন এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম। গণতন্ত্রের শক্তি শুধু ভোটে নয়, সত্য বলার স্বাধীনতাতেও। তাই নজর রাখুন বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আগামী দিনের পদক্ষেপের দিকে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এক রাতের বৃষ্টিতে পাহাড় ভেঙে মৃত্যু, ধসে চাপা পড়ছে ঘরবাড়ি। পাহাড়ে এখন মানুষের কান্নার রোল। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুর্যোগের তাণ্ডবের পর উঠছে বড় প্রশ্ন, একি শুধু প্রকৃতির রোষ, নাকি সরকারের প্রস্তুতির অভাব এবং প্রশাসনিক গাফিলতিও বাড়িয়ে দিল বিপদ? এই প্রশ্নই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিএনপি সরকারকে। কেন দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি নিল না সরকার? তাহলে তো এতগুলো প্রাণ চলে যেত না। এই চরম গাফিলতির দায় কি নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান?
পাহাড় ধসে মৃত্যুর মিছিল, চট্টগ্রাম সহ দুর্যোগ কবলিত এলাকায় প্রশ্নের মুখে প্রস্তুতি, কাঠগড়ায় কি প্রশাসন? বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য এলাকা এবং পাহাড় ঘেরা অঞ্চলে ভূমিধসের ঘটনায় প্রাণহানির খবর সামনে এসেছে। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধস নামছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতি, রাস্তাঘাট এবং সাধারণ মানুষের জীবনযাত্রা। প্রতি বছর বর্ষা মরশুমে বাংলাদেশে পাহাড় ধস নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির মতো পাহাড়ি এলাকায় এই ঝুঁকি দীর্ঘদিনের। কিন্তু বারবার দুর্ঘটনার পরেও কেন পরিস্থিতির স্থায়ী সমাধান হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে পাহাড় ধসের পিছনে শুধু অতিবৃষ্টি নয়, বরং পাহাড় কাটা, অপরিকল্পিত বসতি স্থাপন, বন উজাড় এবং অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার মতো কারণও গুরুত্বপূর্ণ। পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা গেলে অনেক প্রাণহানি এড়ানো সম্ভব। দুর্যোগের পর প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হলেও প্রশ্ন উঠছে আগাম প্রস্তুতি নিয়ে। কেন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের আগে থেকে সরিয়ে নেওয়া যায়নি? নকেন পাহাড় কাটা এবং অবৈধ বসতি নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্ন তুলছেন পরিবেশবিদ এবং স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম সহ পাহাড়ি অঞ্চলের এই দুর্যোগ আবারও সামনে এনেছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে অনিয়মিত বৃষ্টিপাত, স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি এবং তাপমাত্রার পরিবর্তন ভবিষ্যতে এই ধরনের দুর্যোগের ঝুঁকি আরও বাড়াতে পারে। এখন বড় চ্যালেঞ্জ হলো শুধু দুর্ঘটনার পর উদ্ধার কাজ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, পাহাড় কাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, নিরাপদ আবাসন তৈরি এবং আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা চালু করা জরুরি। কারো কারো মতে প্রতি বছর একই ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি প্রমাণ করে যে দুর্যোগ মোকাবিলায় আরও শক্তিশালী পরিকল্পনা দরকার। শুধু ত্রাণ বা উদ্ধার নয়, দুর্যোগের মূল কারণ মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। সব মিলিয়ে পাহাড় ধসের এই ঘটনা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষার বড়সড় ব্যর্থতার প্রমাণ। প্রকৃতির চ্যালেঞ্জের পাশাপাশি কতখানি প্রশাসনিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি থাকলে বিপর্যয় এই ভয়াবহ আকার নিতে পারে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। পাকিস্তানের অভ্যন্তরে যখন অসন্তোষ, বিদ্বেষ, বিদ্রোহের আগুন, যে আগুনে যখন তখন টুকরো টুকরো হয়ে যেতে পারে দেশটি। বালুচিস্তানের বিদ্রোহ তো আছেই, সেই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় পাকিস্তান। দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মনিরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে জনগণ। ঠিক তখন বাংলাদেশের জন্য খারাপ খবর বয়ে নিয়ে এলো তারেক রহমানের চীন সফর। বেশ কিছু কট্টরপন্থী পাকিস্তান প্রেমী যখন মনে প্রাণে চাইছিল বাংলাদেশের বেশ কিছু বিষয়ে চীন গড়িমসি না করে দ্রুত ব্যবস্থা নিক, যেমন তাদের ইচ্ছা চীন দ্রুত বাংলাদেশের সেই বিষয়গুলি নিয়ে কাজ করুক যেগুলি চীনের হাতে গেলে ভারত সেভেন সিস্টার্স সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের সুরক্ষা নিয়ে আতঙ্কে থাকে। কিন্তু বাংলাদেশের সেই ইচ্ছা শতভাগ পূরণ করতে পারছে না চীন। তাই সেই উগ্রপন্থীরা আছে মহা অশান্তিতে। বেশ কিছু মাস ধরে চেষ্টা করে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাতের ব্যবস্থা করেন, কিন্তু সেখানে ব্যর্থতার মুখ দেখতে হয় বাংলাদেশকে। এক্ষেত্রে ভারতকে চাপে রাখতে গিয়ে ডোভালের মাস্টার প্ল্যানে নিজেরাই ফেসে গেল বাংলাদেশ। এবার দেখে নেওয়া যাক ভারতকে চাপে ফেলতে গিয়ে কিভাবে চাপে পড়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ ভেবেছিল তিস্তা প্রকল্প চীনের কাছে তুলে দিলে একদিকে যেমন চীন খুশি হবে, কারণ চীন হাসিনার আমল থেকে এই প্রকল্পে কাজ করতে চাইছিল, অন্যদিকে ভারতকে এই তিস্তা ইস্যুতে পুরোপুরি চাপে ফেলা যাবে। তাই এই বিষয় নিয়ে তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনায় বসে। সেখানে চীন বাংলাদেশকে এআই প্রযুক্তি, গ্রিন প্রজেক্ট এবং ডিজিটাল ইকোনমি সহ কার্বন মনোঅক্সাইড কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই রকম বিভিন্ন বিষয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কখনোই বলেননি যে তারা এই মুহূর্তে তিস্তা প্রকল্পে বিরাট আকারে ইনভেস্ট করবে বা বাংলাদেশকে এই বিষয়ে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো যে চীন 2014 সাল থেকে তিস্তা প্রজেক্ট নিয়ে ভীষণভাবে আগ্রহী ছিল, তারা কেনই 2026 এসে পিছিয়ে যাচ্ছে?
2014-তে হাসিনা সরকারের কাছে বারবার আগ্রহ প্রকাশ করার পরও হাসিনা তিস্তা প্রকল্প চীনকে দিতে রাজি হননি, কিন্তু তারেক রহমান তো নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন। তারপরও কোন অদৃশ্য কারণে চীন আগ্রহ দেখাচ্ছে না? এবার সেই অদৃশ্য কারণটি বলার আগে বেশ কিছু বিষয়ে আলোকপাত করা যাক। তিস্তা প্রকল্পে চীন ইনভেস্ট করলে তা যে কারণে ব্যর্থ হবে তা হলো তিস্তার বেশিরভাগ জলই ভারতের দখলে। ফলে চীন কোনো প্রজেক্ট করলেও প্রয়োজনীয় জল পাবে না প্রজেক্ট সচল করার জন্য। এর পরের বিষয় হলো চীনের কাছে বাংলাদেশ একটি বিষয় গোপন করে গিয়েছিল, যেটি চীন পরে জেনে যায়, আর সেটি হলো দুটি গোপন চুক্তি হয়ে গেছে ঢাকা এবং আমেরিকার মধ্যে, যার প্রথম চুক্তি হলো জিউসুমিয়া, যার অর্থ হলো বাংলাদেশ যে কোনো ইন্টেলিজেন্স তথ্য মানে গোপন গোয়েন্দার রিপোর্ট আমেরিকার সিআইএ কে দিতে বাধ্য থাকবে। চীন বুঝে গেছে বাংলাদেশের সামরিক সুরক্ষায় আমেরিকা থাবা বসিয়ে দিয়েছে। আর দ্বিতীয়টি হলো বাণিজ্যিক চুক্তি, যেটি ইউনুসের আমল থেকেই চালু ছিল। সেখানে বাংলাদেশ চাইলেও চীন বা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে পারবে না। এছাড়া তারেক রহমান যখন চীনে, তখন ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশের মন্ত্রীদের ডেকে জানিয়ে দেন তারেক রহমানের সঙ্গে চীনের এমন কোনো চুক্তি আমেরিকা মানবে না, যে চুক্তির ফলে আমেরিকা এবং ঢাকার চুক্তিগুলির শর্ত লঙ্ঘিত হয়। তিনি আরো বলেন, এমনটি হলে ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। ব্রেন্টের এই হুমকি সরাসরি পৌঁছে যায় চীনে থাকা তারেক রহমানের কাছে, ফলে দোটানায় পড়ে যান তারেক রহমান। এবার আসা যাক আসল টুইস্ট। তারেক রহমানের চীনে বৈঠক চলাকালীন ভারতের এনএসএ অজিত ডোভালের সঙ্গে চীনের এনএসএর একটি বৈঠক হয়, যেখানে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়, যেখানে দুই দেশের মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে আন্তর্জাতিক ক্রাইসিসে একে অপরের পাশে দাঁড়াবে। ব্রিক্সেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে তারেক রহমান চীন যাওয়ার অনেক আগেই তিস্তা নিয়ে কি হতে পারে তার ভবিষ্যৎ নির্ণয় হয়ে গিয়েছিল দিল্লিতে অজিত ডোভালের মাস্টার প্ল্যানে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। একদিকে অর্থনীতিতে চাপ, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের উদ্বেগ, আর অন্যদিকে প্রতিরক্ষা শক্তি বাড়াতে হাজার কোটি টাকার পরিকল্পনা। একই ছবি বাংলাদেশে। বাংলাদেশের সরকার কেন এখন সামরিক আধুনিকীকরণে বড় বিনিয়োগের পথে? অর্থনৈতিক সংকটের মধ্যে প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয় কি নতুন কৌশল, নাকি বাড়তি চাপ? অর্থনীতিতে চাপ, তবুও প্রতিরক্ষায় বড় বিনিয়োগ। হাজার কোটি টাকার সামরিক পরিকল্পনায় নতুন সমীকরণ বাংলাদেশে। বাংলাদেশের অর্থনীতি যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক সেই সময় প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনার সামনে এসেছে। দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি সংযোজন এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। আর এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অর্থনৈতিক চাপের সময় এত বড় প্রতিরক্ষা ব্যয়ের যৌক্তিকতা কতটা? সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 10 বছরের সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে প্রায় 86,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। এর অংশ হিসাবে স্থল, নৌ এবং বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি নির্ভরতা ধীরে ধীরে কমানো। মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসাবে একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে। আর এই উদ্যোগের মাধ্যমে ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক সামরিক সরঞ্জাম এবং অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তি দেশে উৎপাদনের সক্ষমতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে বিএনপি সরকারের যুক্তি, বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিতে একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যতে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার প্রয়োজন রয়েছে। পরিকল্পনার মধ্যে রয়েছে সেনাবাহিনীর জন্য আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান, দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা এবং উন্নত নজরদারি প্রযুক্তি যুক্ত করা। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, টহলদারি জাহাজ এবং সাবমেরিন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বগুড়ার মানববিহীন বিমান বা ইউএভি তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন যে প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পাশাপাশি দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে।
কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, এসব ক্ষেত্রেও বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। কিন্তু বিগত 2 বছরে সেসবের দেখাই নেই বাংলাদেশে। বিনিয়োগে বাংলাদেশ পিছোতে এখন ঘানা, উগান্ডারেরও পিছনের সারিতে। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা শক্তিশালী করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দুটি একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ, তবে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বড় সামরিক প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছতা, আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী লাভ ক্ষতির হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার বলছে এই বিনিয়োগ শুধুমাত্র অস্ত্র কেনার জন্য নয়, বরং একটি প্রযুক্তি নির্ভর দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য। আর এর মাধ্যমে নতুন শিল্প, গবেষণা এবং প্রযুক্তি খাতের বিকাশের সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে অর্থনীতিকে স্থিতিশীল রাখা, আর অন্যদিকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিরক্ষা খাতে হাজার কোটি টাকার এই পরিকল্পনা ভবিষ্যতে দেশের নিরাপত্তা কাঠামোকে কতটা শক্তিশালী করবে এবং অর্থনীতির ওপরের প্রভাব কি হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একটি ঘোষণা, আর তাতেই বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড়। আগামী ডিসেম্বরেই দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। কিন্তু এই প্রত্যাবর্তনের নেপথ্যে কি শুধুই রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি কাজ করছে কোনো অদৃশ্য কূটনৈতিক সমীকরণ? ডিপ স্টেট থেকে আন্তর্জাতিক শক্তি, সব দিক ঘিরেই এখন চলছে নানা জল্পনা। ডিপ স্টেট বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বলা হয় কোনো দেশে নির্বাচিত সরকারের বাইরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান নেপথ্যে থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নীতিতে প্রভাব ফেলতে পারে। আরো সহজ ভাষায়, সরকারের পিছনে আরেকটি অদৃশ্য ক্ষমতার কাঠামো কাজ করে। হাসিনার প্রত্যাবর্তনের নেপথ্যে রহস্যের ছায়া। বাংলাদেশ ভৌগোলিক এবং কৌশলগতভাবে এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক অঞ্চল, চীনের প্রভাব, আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আগ্রহ দেখায়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তৈরি করেছে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা সামনে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। শুধু রাজনৈতিক মহল নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এখন নজর রাখছেন বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক গতিপথের দিকে। সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত কি শুধুই তার নিজের রাজনৈতিক কৌশল, নাকি এর পিছনে রয়েছে কোনো বৃহত্তর শক্তির হিসাব? এই প্রশ্ন ঘিরেই সামনে এসেছে ডিপ স্টেটের প্রসঙ্গ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে দেশটির রাজনৈতিক পরিবর্তনের দিকে বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের নজর থাকা স্বাভাবিক। ভারত, পশ্চিম এশিয়ার একাধিক দেশ এবং আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক অবস্থানও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। তার এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক সমীকরণ আরো জটিল হয়ে উঠেছে, কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে সক্রিয় ছিল এবং শেখ হাসিনার দলটির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতীক হাসিনার ফেরার ঘোষণায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়াও সামনে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন শেখ হাসিনার ফেরার বার্তায় নিজেদের হারাতে চলা রাজনৈতিক জমি শক্ত করতেই এই সব দাবি সামনে আনা হচ্ছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠছে, শেখ হাসিনা দেশে ফিরলে কি আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠবে? বদলে যাবে কি রাজনৈতিক ভারসাম্য, নাকি আইনি এবং রাজনৈতিক বাধার কারণে তার প্রত্যাবর্তন আরো বড় সংকট তৈরি করবে? বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রীর প্রত্যাবর্তন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তন ঘিরে জল্পনা যতই বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে বাংলাদেশের রাজনীতি প্রবেশ করছে এক নতুন অনিশ্চয়তার অধ্যায়ে। এখন নজর থাকবে এই প্রত্যাবর্তন কি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি এর পিছনে রয়েছে আবারও বড় কোনো কৌশলগত হিসাব। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশ রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেছে। তিনি ঝড় তুলতেই বরাবর পছন্দ করেন। তার একটা কথা, একটা বার্তা বাংলাদেশের হঠাৎ শুনানির মতো ঝড় তুলে দেয়। একটা অডিও বার্তা ঢাকা ক্যান্টনমেন্টে আতঙ্কের কাঁপুনি ধরিয়ে দেয়।
তার একটা অডিও বার্তা দেশ বিদেশের সংবাদ মাধ্যমের খবরের হেডলাইন ছেড়ে দাঁড়ায়। আমার 54 সাল থেকে একের পর এক এরকম একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। তিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমান কন্যা, অগ্নিকন্যা, লড়াকু নেত্রী শেখ হাসিনা। এই একটা নাম আজ বাংলাদেশের সরকারে বসে থাকা বিএনপি এবং বিরোধী এনসিপি থেকে জামাত সবাইকে রাতের ঘুম হারাম করে দেয়। কোটা বিরোধী আন্দোলন থেকে গণহত্যা, নিজের জীবন বিপদের মুখে পড়তেই এক কাপড়ে দেশ ছেড়েছিলেন তিনি, আশ্রয় নিয়েছিলেন ভারতে। এবার সেই শেখ হাসিনা স্বয়ং নিজেই ফিরতে চাইছেন বাংলাদেশে। কবে ফিরবেন তিনি? এখন এই একটি প্রশ্নই বাংলাদেশ এবং দেশ ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় করা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের রাজত্ব থেকে শুরু করে ভোটের মাধ্যমে বিএনপি সরকারের ক্ষমতার হস্তান্তর, প্রধানমন্ত্রী তারেকের সিংহাসনে বসা, তারপরেও গলার কাঁটা সেই অগ্নিকন্যা শেখ হাসিনাই। গত 2 বছরে বদলেছে অনেক কিছুই। পদ্মা মেঘনা দিয়ে গড়িয়েছে অনেক জল। সেসব অতীত না হলেও এবার সেই দেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পলাতক তকমা নয়, নিজেই বাংলাদেশের তারেক সরকারের কাছে আত্মসমর্পণ করবেন বলে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। তার বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন যে আর কোনো লুকোচুরি নয়, আওয়ামী লীগের সমস্ত বড় নেতাদের নিয়ে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে যেতে চান। এমনকি এই বিষয়ে বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো রকম কথাবার্তা না হলেও স্বেচ্ছায় তিনি বাংলাদেশ ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শেখ হাসিনা। 2024 সালে 8ই আগস্ট জনগণ ও ছাত্র আন্দোলনের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভারত সরকার রাজনৈতিক আশ্রয় দিলেও হাসিনাকে দেশে ফেরাতে বহুবার চিঠি লিখেছে সে দেশের বিদেশ মন্ত্রক। তারপরও দেশে ফেরানো যায়নি হাসিনাকে। তার উপর রয়েছে ফাঁসির খাড়া এবং গ্রেপ্তারি পরোয়ানা। এসবের তোয়াক্কা না করে এবার স্বেচ্ছায় দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে গ্রেপ্তারির ভয় পান না সে কথাও সংবাদ সংস্থা রয়টার্সের কাছে সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে তিনি আরো জানিয়েছেন, যে কোনো সরকারে দোষ গুণ ভুল থাকে। কোন সরকার দীর্ঘদিন শাসকের আসনে থাকলে কোনো কাজে ভুল হওয়াই স্বাভাবিক। কোন সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, তবে ভালো মন্দের বিচার করা, সরকারের সঠিক ভুল বিচার করার দায়িত্ব জনগণের। এই সিদ্ধান্তও আমি জনগণের উপরই ছাড়লাম। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আরো বলেন যে আমি ফিরলেই ওরা হয়তো আমায় গ্রেপ্তার করবে, হয়তো মেরেও ফেলতে পারে, তাও আমায় যেতেই হবে। আমার দলের নেতা ও কর্মীরা প্রবল অত্যাচারের সম্মুখীন হচ্ছে। যদি মৃত্যু আসে তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার মা বাবা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছিল। বদলের বাংলাদেশে ক্ষমতা থেকে হাসিনা সরতেই ভারত বাংলাদেশ এই দু দেশের সম্পর্কের সমীকরণও বদলে গেছে আন্তর্জাতিক বন্ধুত্বের সম্পর্কে। ইউনূসের আমলে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠলেও বিএনপি ক্ষমতায় আসতেই সেই সম্পর্কে কিছুটা মলম লাগানোর চেষ্টা করলেও সেই সম্পর্ক পুরোপুরি হাসিনার আমলের মতো বন্ধুত্বের জায়গায় এখনো ফেরেনি। তবে এখন দেখার হাসিনা দেশে ফিরলে কোন পথে এগোয় এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের রসায়ন। উত্তরটা অবশ্যই সময় বলবে। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কারণ সামরিক ড্রোন কারখানা করতে চলেছে তারেকের দেশ। এদিকে বাংলাদেশের অর্থনীতি প্রায় ধুঁকছে। একদিকে জিডিপি নেমে 4.5% নেমে এসেছে, আর দেশের মূল্যস্ফীতি প্রায় 9.0% কাছাকাছি রয়েছে। বিনিয়োগ নেই, ঋণের পরিমাণ 23,42,000 কোটি টাকার বেশি, বৈদেশিক ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। সেখানে দাঁড়িয়ে এখন সামরিক ড্রোন কারখানা তৈরি করছে বাংলাদেশ। তুরস্কের সাহায্য নিয়ে ড্রোন তৈরির কারখানা করতে যাচ্ছে ঢাকা। কিন্তু এখন দেশের অর্থনীতির পরিস্থিতির সঙ্গে আদৌ প্রতিরক্ষা খাতে বিনিয়োগ কতটা ভারসাম্যপূর্ণ, এমনই প্রশ্ন উঠছে। পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। জানা যাচ্ছে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বাংলাদেশ। জেলায় আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে।
দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। তুরস্ক এবং চীনের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ার মতো কৌশলগত স্থানে সামরিক ড্রোন তৈরির অর্থ, যেখানে নিজস্ব বাহিনীর নজরদারি এবং আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি পাওয়া। বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপনের অর্থ হল জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে বড় ধরনের অগ্রগতি। বগুড়ার সঙ্গে ভারতের সরাসরি কোনো সংযোগ না থাকলেও ঢিলছোড়া দূরে পশ্চিমবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর। এই কারণে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করার কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। অদূরে লালমনিরহাটের সামরিক বিমানবন্দরটি চীনের সহায়তায় নতুন করে চালু করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের একাধিক ক্ষেত্রে কোথাও চীন, কোথাও পাকিস্তান, আবার কোথাও তুরস্কের সহায়তায় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এগুলি যে এমনি এমনি নয় সেটা পরিষ্কার। বাংলাদেশকে বেশি করে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার লক্ষ্যে নতুন সেনা ব্যাটালিয়ন চালু এবং অস্ত্র কারখানা তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেজিং সফরে চীনের থেকে 24টি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আর ওই একই মডেলের বিমান ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান সেনা ওই বিমানগুলো ব্যবহার করেছিল, ফলে দুয়ে দুয়ে 4 করতে কোনো অসুবিধে নেই। এখন বাংলাদেশও একই বিমান সেটাই কেনার কথা ভাবছে। ভারতের দুই প্রান্তে চীনের অস্ত্রের প্রভাব বাড়তে চলেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হতে চাইছে, আর সেটা ভারতকে সামনে রেখে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? যেটা হাস্য কৌতুক সৃষ্টি করার সমান। অন্যদিকে বাংলাদেশে অনেকগুলি দেশের নজরে চলে আসছে, যা বিদেশিদের প্রভাব বাড়ছে। সেটা কি বুঝছেন বর্তমান ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী? একদিকে আমেরিকা, চীন, আবার তুরস্ক। ভারতের আধিপত্য বন্ধ করতে গিয়ে আরও 3 থেকে 4টি দেশের প্রবেশ অবাধ করে দিল বিএনপি সরকার। ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে সেটা সামলাতে পারবেন তো তারেক রহমান? যে কাজ করে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এখন সেই পথেই হাঁটছে বিএনপি সরকার। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।